ক্ষমতা ছিল, তবে ডাক্তার দীপুমনি যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি অবশ্যই ঠিক উদ্যোগ নিয়েছিলেন। এর পিছনে যদি আরো একটু সময় দেওয়া হতো তাহলে জিনিসটা আরো সুন্দর, কিন্তু আমরা আসলে বুঝিনি না। আমরা যেহেতু বুঝিনি সেহেতু আমি সরাসরি এখন এই ভিডিওতে বলতেছি, এটাকে ওই এই কারিকুলামটাকে যদি আমরা আরো একটু সুন্দরভাবে সাজায় গুছায় উপস্থাপন করতে পারতাম তাহলে ওই 15 বছরের গ্যাপ আমরা হয়তো 5 বছরে আনতে পারতাম। সেটা অবশ্যই। কিন্তু এই যে বর্তমান সিস্টেমে বর্তমান সময়ে যে কারিকুলাম, এটা উন্নত বিশ্বের অনেক দেশে ব্যবহার হয়। এগুলো এই প্রযুক্তিগুলো তারা মানে শিক্ষা ক্ষেত্রে এই জায়গায় প্রযুক্তি, আমরা যদি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বলতে কি, তাহলে শুধু এই কম্পিউটার চালানো নাই, স্ক্রিনের উপরে বা এই স্ক্রিনের উপরে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে জিনিসগুলো, ওইভাবে না। আসলে বইতেও যে জিনিসটা দেখাচ্ছে ওইটারই একটা স্ক্রিনশট আমরা স্ক্রিনে জাস্ট পর্দায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা আধুনিক প্রযুক্তি বলতে না না যে আরে বাবা এই কটা দিন কষ্ট করি পর 10টা পাস কর, এসএসসিটা পাস কর, তারপর কলেজে যাবি, একটা খাতা হাতে করি কি একটা স্কেল হাতে কলম যাবে, একটা কলম নিয়ে বইটাই লাগবে না, বইটাই নিয়ে যাবে। শহরে ছেলে মেয়েগুলো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে একটা সাইকেলের ভিতরে চলে, তো এই জন্য ওদের এই জিনিসগুলো হয় না। তাকে বুঝতে হবে এরকম ভাবে যে তুমি এখন যদি না পড়ো পরবর্তীতে তুমি পস্তাবা, কারণ যত দিন যাবে তত তোমার পড়া বেশি হবে, হার্ড হবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কথা বলে ওদের বিভ্রান্তিতে না ফেলানোই বেটার, এটা সকলের জন্য। ওই সময় আর এই সময়কার সিস্টেমের ভিতরে কি পরিবর্তন। তো ইন্ডিয়ায় ইউপিএসসি নামে পরীক্ষা আছে, আইএস আইপিএস অফিসার যেগুলো হয়। আসলে পড়াশোনার কি ব্যাপার স্যাপার, কোন পর্যন্ত কি পড়াশোনা করছো? আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্ট, সুন্দরবন কলেজ, খুলনা। সুন্দরবন কলেজে। তো তোমার জীবনটা একটু অন্যভাবে কেটেছে, সেটা হচ্ছে তোমার বাবা চাকরি করতো, সেই চাকরির সুবাদে তোমার বিভিন্ন সময় এক এক সময় এক এক জায়গায় চলে যেতে হয়েছে। তো এই অভিজ্ঞতাটা আসলে কিরকম, যে হঠাৎ করে একটা নতুন স্কুলে যে নতুন বন্ধু বান্ধব, নতুন স্যার ম্যাডামদের সাথে আসলে জিনিসটা আসলে হচ্ছে কি, ধরেন আমরা মাইগ্রেশন যখন হয় এক স্থান থেকে অন্য স্থানে যখন যাই তখন আসলে জিনিসটা খুব খারাপ লাগে। কারণ এক জায়গায় থাকতে গেলে, সাপোজ আমরা যখন বাগেরহাটে ছিলাম তখন ক্লাস 7-এ পড়ি, 1 বছর মতন থাকা পড়ছিল। সেখানে আমার অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড বলতে স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল, তাদের সাথে যোগাযোগ নাই। তো সেইখান থেকে যে একটা বছরের যেই মেমোরি বা যে স্মৃতিগুলো, সেগুলো আসলে ফেলে রেখে এসে আবার নতুন করে একটা নতুন জায়গায় শিফট করা, নতুন করে তৈরি করা, এটা আসলে খুবই কষ্টকর। আজ পর্যন্ত কতগুলো স্কুল পরিবর্তন করা হয়েছে কাউন্ট করা হয় নাই, স্কুল দিয়ে কলেজ তো আসলে পরিবর্তন হয়নি, স্কুলই পরিবর্তন হয়েছে। তো কতগুলো স্কুল পরিবর্তন হয়েছে? অলমোস্ট 8 to 10। মানে প্রতি ক্লাসে একবার করে পরিবর্তন, এক প্রকার। আসলে তোমার ফ্যামিলির দিক থেকে সাপোর্ট কিরকম? সত্যি কথা বলতে ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, এখনো ছোটবেলা থেকে তো পড়তো, প্লাস এখনো প্রচুর সাপোর্ট করে। বিশেষ করে আমার মা বাবা দুইজনই খুব বেশি সাপোর্ট করে আমাকে পড়াশোনার বিষয় নিয়ে, অন্যান্য যে ম্যাটারগুলো আছে বা যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে অনেক সাপোর্ট পাই। তো পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে কি, এখন যেহেতু ইংলিশ নিয়ে পড়ছি, তো এখানে হয়েছে কি আপনার অধিক পড়তে হয়। কারণ কি, একটা ইংলিশ যেটা আমরা শুধু ইংলিশ বলি না, যে কোনো সাবজেক্ট পড়তে গেলে, আর অনার্স লেভেলে আমরা মনে করতাম কি যে না, আমরা ছোট থাকতে তখন ভাবতাম যে অনার্সে পড়বো বা কলেজ লেভেল কোনো পড়া নেই। না, এটা মানুষের ভিতরে বা ছাত্রছাত্রীদের ভিতরে এক ধরনের ভ্রান্তি তৈরি করা হয়। আমাদের আশপাশের লোকজন এরা কি বলে, আমরা যখন মানে 6, 7, 8, 9 পড়ি, এরকম বয়সে আমরা যখন পড়তে চাই না, সাধারণত ওই বয়সটাতে ছেলেপিলে পড়তে চায় না, জোর জবরদস্তি করে পড়ানো হয়। তো এদের মন ভোলানোর জন্য এক ধরনের কথা বলা হয়, সেটা কি, যে আরে বাবা এই কটা দিন কষ্ট করি পর 10টা পাস কর, এসএসসিটা পাস কর, তারপর কলেজে যাবি, একটা খাতা হাতে করি কি একটা স্কেল হাতে কলম যাবে, একটা কলম নিয়ে বইটাই লাগবে না, বইটাই নিয়েও যাওয়া লাগবে না। তো এই প্রথমের থেকে আমাদের ভিতরে এক ধরনের মেন্টালিটিটা এমন করে দিচ্ছে, এক ধরনের ভ্রান্তি ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু যখন মানে ওই জায়গাটাতে যখন ওই সময়টাতে যখন পৌঁছানো হয়, যখন যে কলেজে ভর্তি হওয়া হয়, তখন মনে হয় যে আমারে কি বুঝানো হয়েছে, আর আমি এখন কনে এসে পড়ার কি পরিমাণে চাপ। আচ্ছা, বিভিন্ন রকম চাপ, তাই না? সে তুমি জেনারেলে পড়ো কিংবা সায়েন্স হোক কিংবা কমার্স, তুমি যে স্টেজে যেটাতেই পড়ো না কেন, তোমার মাস্ট পড়াই লাগবে। বর্তমানে যে দিনকাল, যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে ভালো করে পড়িনি, মন দিয়ে পড়িনি, সেহেতু গ্রামারে একেবারে জিরো বললেই চলে। আর বিশেষ করে আমাদের গ্রামের ভিতরে আমরা যারা আছি, আমরা একটু শয়তান বজ্জাত বেশিই হই।
তাই না? অস্বাভাবিক কোনো কিছু না, এটা স্বাভাবিক। শহরের ছেলে মেয়েরা তাদের লাইফস্টাইল শহরে কাটায় এবং মা বাবারা একটু অন্যভাবে ট্রিট করে, কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েদের আসলে মানে খেলাধুলো বা ইত্যাদি আবল তাবল যত রকম আছে, আমাদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো বেশি বেশি। আর আমরা তুলনামূলকভাবে শহরের ছেলেপিলে থেকে গ্রামের ছেলেপিলে, আমি আর মানুষের কথা বলবো না, আমি আমার জায়গা থেকে বলি, আমরা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলি, তাই না? এই জায়গায় শহরের ছেলেমেয়ে এগুলো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে, একটা সাইকেলের ভিতরে চলে, তো এই জন্য ওদের এই জিনিসগুলো হয় না। এখন তারাও যে করে না এটাও বলা ভুল হবে, কিন্তু এটাও হয়। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, একটা স্টেজ। তো এরপরে পরবর্তীতে যখন পড়াশোনা শুরু করা হয়, সিরিয়াসলি ভাবে নেওয়া হয়, তখন দেখা যায় যে বিশাল এক পড়াশোনার সমুদ্রের মধ্যে যে এবার না পড়লে হবে না। তখন মনে করে শালা ওই সময়টাতে যদি একটু ভালো করে পড়তাম, ওই সময় ওই লোকগুলো যদি একটু ভালো বুঝতো যে জিনিসটা এইভাবে না ওইভাবে করতে হয়, কিংবা এখন তুমি যা করতেছো পরবর্তীতে গেলি তোমার পড়াশোনাটা আরো বাড়াতে হবে এবং পড়ার চাপও বেশি। তুমি সেই হিসেবে এখন থেকে যদি তুমি নিজেদের তৈরি না করতে পারো, সেহেতু পরবর্তীতে যাই তোমার জন্য সেটা প্রচুর পরিমাণে হার্মফুল হবে, তাই না? তো এই আমি মনে করি বর্তমান সময়তে যে সমস্ত স্টুডেন্ট আর বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো নয়। তো আশা করি ইন ফিউচারে ভালো হবে। তো এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বলবো, মনে করা যায়। তো এই জিনিসটা আসলে এই ধরনের কথাবার্তা ছেলে মেয়েদের ভিতরে না ঢুকানোই ভালো, এবং তাদের এই জিনিসগুলো না জানানোই ভালো। যে তাকে বুঝতে হবে এরকম ভাবে যে তুমি এখন যদি না পড়ো, পরবর্তীতে তুমি পস্তাবা, কারণ যত দিন যাবে তত তোমার পড়া বেশি হবে, হার্ড হবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কথা বলে ওদের বিভ্রান্তিতে না ফেলানোই বেটার, এটা সকলের জন্য। হ্যাঁ, কি সত্য অবশ্যই। আর এরপরে বলি যে এডুকেশনাল সিস্টেমের কথা যেটা বললাম, তোমার কি মনে হয় পূর্বের যে সিস্টেমে আমরা পড়ে আছি, আমি এসএসসি দিয়েছি 2015-তে, ঠিক আছে? 15-তে এসএসসি দেওয়ার পরে আমি ফেল করি একবার, তারপরে আমি 16-তে আবার দিই। প্রশ্ন দেওয়ার সাথে সাথে মোটামুটি আমার মতন খুশি আর কেউ নেই। তো এই আনন্দেতে পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে তারপরে তো রেজাল্ট তো আমি পালাম। তো এবার বলি ওই সময়কার যে এডুকেশনাল সিস্টেম যেটা ছিল, আর বর্তমান সময়ের যে 6 to 8, 10 বলা ভুল হবে, 8। তো এই যেটাই ভিতরে যে 6, 7, 8 এই যে 3 ক্লাস, এর যে সিস্টেম, নতুন কারিকুলাম যেটা এখন রিসেন্ট টাইমে পরিবর্তন হবে, তার পরিকল্পনা চলছে। তো ওই সময় আর এই সময়ের সিস্টেমের ভিতরে কি পরিবর্তন? তো আমরা যেই সিলেবাস বা যেই কারিকুলাম অনুযায়ী আমরা পড়ে আসছি, সেই সময়টার কারিকুলাম একরকম ছিল। কারণ সেই সময় দেখেন এখন যেরকম পরীক্ষা হচ্ছে কি, একজন লিখতেছে, চারপাশে 5-6 জন বসে আলোচনা করে বই টই দেখে আপনার সাজেশনটা যা আছে সব দেখে আলোচনা করে সেই সাপেক্ষে উত্তরগুলো একজন লিখতেছে। এতে হচ্ছে কি, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা একজন করে পরীক্ষা দিচ্ছি, আমরা নিজেদের পড়া অনুযায়ী পরীক্ষা দিচ্ছি। নিজেরা যেটা একটা নির্দিষ্ট একটা বই দিছে, সিলেবাস দিছে, সেইটা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছি, ওইটার ভিতর থেকে প্রশ্ন দিছে, আমি জাস্ট মুখস্থ জিনিসটা লিখেছি। আর এই কারিকুলামটা হচ্ছে এই বর্তমান যে রিসেন্ট কারিকুলাম, এটা কিন্তু মানে উন্নত হাইটেক টেকনোলজি এডুকেশন সিস্টেমের হাইটেক টেকনোলজি। কেননা দেখেন আমরা জিনিসটা যেভাবে দেখতেছি যে আসলে এতে কোনো ফিউচার না, পরে কি আমার মতে আমরা যেভাবে কারিকুলামে পরীক্ষা দিয়ে আসছি ওইটা একরকম ছিল, ওটাও খারাপ বলবো, ওই সময় হিসেবে বেস্ট ছিল। বাট রিসেন্ট অনুযায়ী আমার মনে হয় এই যে কারিকুলামটা সেটাই বেস্ট। এখন এটা সম্পর্কে আমি একটু রিসার্চ করলাম, আমি দেখলাম। তো আমি বেশি দূরের কথা বলবো না, আবার আমাকে বাংলাদেশের মানুষ, আমরা আবার ইন্ডিয়ার কথা বললে আমাদের আবার মানে আঙুল দিয়ে দেখানোর মতন আসলে বিষয় নিয়ে দাঁড়াইছে। তো ইন্ডিয়ায় ইউপিএসসি নামে পরীক্ষা আছে, আইএস আইপিএস অফিসার যেগুলো হয়। তো আমাদের বাংলাদেশে তো সর্বোচ্চ পর্যায়ে মোটামুটি ধরা হয় যে বিসিএস। তো ইন্ডিয়াতে ওই সর্বোচ্চ না, ওটা হচ্ছে একটা এভারেজ লেভেল, মানে এই সমস্ত লেভেলের টপে আইএস আইপিএস, তাই না? তো ওই সমস্ত লেভেলের যে সমস্ত স্টুডেন্ট আছে, স্যারেরা আছে, তারা সাধারণত স্টুডেন্ট হয় না, তারা স্যারেরাই হয় এবং বিশেষজ্ঞ হয়, এসব বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট হয়। তো এরকম একটা ম্যাডামের আর কি মানে পডকাস্ট বা বক্তব্য ইন্টারভিউ শুনলাম। তো সেখানে উনি বলতেছেন আসলে আমরা যে সিস্টেমে পড়ে আছি, আমরা প্রথম পর্যায়ে যে সিস্টেম পড়েছি সেটা হচ্ছে তুমি জাস্ট মুখস্থ করো, তোমাকে সিলেবাস দেওয়া হয়েছে, মুখস্থ করো, ওইটাকে পরীক্ষার খাতায় যায় লেখো।
কিন্তু এই যে বর্তমান সিস্টেমে বর্তমান সময়ে যে কারিকুলাম, এটা উন্নত বিশ্বের অনেক দেশে ব্যবহার হয়। এগুলো এই প্রযুক্তিগুলো তারা মানে শিক্ষাক্ষেত্রে এই জায়গায় প্রযুক্তি, আমরা যদি মনে করি যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বলতে কি, তাহলে শুধু এই কম্পিউটার চালানো নাই, স্ক্রিনের উপরে বা এই স্ক্রিনের উপরে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে জিনিসগুলো, ওইভাবে না। আসলে বইতেও যে জিনিসটা দেখাচ্ছে ওইটারই একটা স্ক্রিনশট আমরা স্ক্রিনে জাস্ট পর্দায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা আধুনিক প্রযুক্তি বলতে পারি না। হ্যাঁ, পড়াশোনা দেখা যাচ্ছে আগে আমরা বইতে পড়তাম, জিনিসটা এখন ল্যাপটপ বা ট্যাবের স্ক্রিনে পড়তেছি। এর মানে এই না যে আমাদের প্রযুক্তি পরিবর্তন হয়েছে, আমরা ডেভেলপ করে ফেলেছি। হয়তো প্রযুক্তির ধারে এসে আমরা একটু, আগে বই ছিল অনেকগুলো বইকে ছোট একটা জায়গায়, কিন্তু এর মানে এই না যে প্রযুক্তির অনেক বেশি ডেভেলপ করছে না। কিন্তু স্টাডি ক্ষেত্রে এই যে নতুন কারিকুলামের যে ডেভেলপমেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে এই যে উনি বললেন সে এসে আমরা ধীরে ধীরে, মানে তার কথা বলতেছি, তিনি বলছিলেন আমরা ধীরে ধীরে এই মুখস্থ করা আর মুখস্থ বিদ্যার পরীক্ষা দেওয়া এই জিনিসটা ধীরে ধীরে আমরা উঠে ফেলতেছি। আসলে পরীক্ষা যেটা দিচ্ছি আমরা মুখস্থ করে গেছি সিলেবাস অনুযায়ী, ওই যে মুখস্থ লিখা, এই পরীক্ষা দেওয়ার এই মুখস্থ লেখার সিস্টেমটা অর্থাৎ পরীক্ষা সিস্টেমটা আমরা উঠে দিচ্ছি। সিস্টেমটা এমনভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং আমাদের এটা অনেক বছরের রিসার্চ, ইন্ডিয়ার জায়গা থেকে বলছি। তো অনেক বছর রিসার্চ করার পরে জিনিসটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের মতন এইভাবে এলোমেলো বা টালমাটাল অবস্থা, তারা কিন্তু অনেক বছর ধরে রিসার্চ। এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা যে টেকনোলজির কথাটা বলতেছেন, কারণ ওনাকে দেখেন আমরা যেভাবে পড়াবো, আমরা যে ওদের ওই কারিকুলাম অনুযায়ী পড়াবো, তা আমাদের কাছে ওই কারিকুলাম ওয়াইজ কোনো টিচার নাই। হ্যাঁ, এটাই তো আমি যে কথা বলছিলাম, যে আসলে এই যে নতুন কারিকুলামের যে সিস্টেমটা, যে ডেভেলপমেন্টের বিষয়টা আমাদের বাংলাদেশে যখন ইন্ট্রোডিউস করা হয়েছে, জিনিসটা সঠিক এবং সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয়নি এবং ওইটাকে ওইভাবে ইমপ্লিমেন্টও করা হয়নি, যার জন্য আমাদের সাধারণ মানুষের কাছে এসে মনে হয়েছে এটা একটা মন গড়া জিনিস। হ্যাঁ, আমাদের স্কুলে আমরা আগে পড়েছি বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্ম, যেখানে সমাজের সার্বিক সামাজিক ব্যাপার রয়েছে, বিজ্ঞানের কিছু সাধারণ টুকিটাকি বিষয়বস্তু রয়েছে, যে এইগুলোকে বিজ্ঞান বলা হয় বা এরকম কিছু, মানে বেসিক যে জিনিসগুলো যেটাকে মানুষের প্রথম পর্যায়ে জেনে ওঠা দরকার, তো আগে ওইগুলো ছিল। কিন্তু এখন এসে দাঁড়িয়েছে যে সাবজেক্ট গুলো দেশে অনেকগুলো 12-13টা সাবজেক্ট, তো 12-13টা সাবজেক্ট এর পিছনে যুক্তি অবশ্যই আছে, কিন্তু বিষয় হচ্ছে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি, যার জন্য জিনিসটা দৃষ্টিগত হয়েছিল। এখন তার ওই ম্যাডামের কথা হচ্ছে যে আমরা সিস্টেমটাকে এইভাবে পরিবর্তন করতেছি যে আমরা সকল ধরনের বই পড়াবো একটা বইয়ের ভিতরে। যে আমি বলি, আমি আর্টস থেকে পড়ছি, আমি জেনারেলে পড়ছি, তো আমি যখন জেনারেলে পড়ছি তো সায়েন্সের আমার জিরো জ্ঞান, সেখানে আমার হয়তো 1% জ্ঞান থাকতে পারে, যেহেতু আমার টুকিটাকি কিছু বিষয়বস্তুগুলো ছিল। কিন্তু আমার পক্ষে বা তোমার পক্ষে ল সম্পর্কে কিন্তু জিরো ধারণা। তো এখন এই বিষয় হচ্ছে যে আমি যে স্টেজেই পড়ি না কেন, আমার সকল সার্বিক বিষয় সম্পর্কে ধারণা থাকবে এবং ওই আন্দোলনে বইটা লেখা হবে। ঠিক আছে, ওই আন্দোলনে সিস্টেমটাকে তৈরি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইমপ্লিমেন্টের অভাবে, তারপরে আমি বলি তার হচ্ছে কি বলা যায় রিসার্চ যারা করেন, তো এই সমস্ত কিছু না কিছু ভুল ভ্রান্তি ছিল, স্বল্পতা ছিল। তবে ডাক্তার দীপুমণি যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি অবশ্যই ঠিক উদ্যোগ নিয়েছিলেন। এর পিছনে যদি আরো একটু সময় দেওয়া হতো তাহলে জিনিসটা আরো সুন্দর, কিন্তু আমরা আসলে বুঝিনি না। আমরা যেহেতু বুঝিনি সেহেতু আমি সরাসরি এখন এই ভিডিওতে বলতেছি, আমরা ওই সিস্টেমে যদি আজকে প্রবেশ করতে পারতাম বা এই সিস্টেমটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে উন্নত দেশের, আমরা এখনো পর্যন্ত শিক্ষাক্ষেত্রে উন্নত দেশগুলো অন্তত 20 থেকে 25 বছর পিছিয়ে আছে, তো অবশ্যই। কিন্তু ওই স্টেজটাকে যদি আমরা ধরে রাখতাম, এই যে সামনের বছরই চেঞ্জ হবে কারিকুলাম, এখনই বাজেট হয়ে গেছে সম্ভবত, তো ওই স্টেজ ওই জিনিসটাকে এই কারিকুলামটাকে যদি আমরা আর একটু সুন্দরভাবে সাজায় গুছায় উপস্থাপন করতে পারতাম, তাহলে ওই 15 বছরের গ্যাপ আমরা হয়তো 5 বছরে আনতে পারতাম, সেটা অবশ্যই। এখানে আরেকটা বিষয় আছে যে কি, যে এখানে বলা হচ্ছে আমরা সকল বিষয়ের বই পড়াবো, একটা বইয়ের ভিতরে সকল প্রকারের বিষয় থাকবে। আর পরীক্ষাটা ওইভাবে হবে না। পরীক্ষার বিষয়টা কিরকম হবে, যে পরীক্ষা তোমার হবে, পরীক্ষা যে একেবারেই হবে না তা নয়, পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষা হচ্ছে যে অবস্থান ও কাল বা পাত্র ভেদে, আমরা একটা কথা বলি না, স্থান কাল পাত্র ভেদে, তো তুমি ওই জিনিসটা তুমি পড়েছো, তোমার এমন ভাবে পড়ানো হয়েছে জিনিসটা তোমার মনে থাকবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মুখস্থ করার জন্য পড়ানো হয়নি, জিনিসটা মনে রাখার মতন করে পড়ানো হয়েছে। অর্থাৎ তোমার লাইফে তুমি কোন স্টেজে যেয়ে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করবা, তখন তোমার মাইন্ডকে চিন্তা করতে হবে যে আমি ওই জিনিসটা অমুক বইতে অমুক সময়তে পড়ছিলাম। কি বইতে পড়া মনের বিষয় না, বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো সেরকম সেই লেভেলের স্যার আছে যারা জিনিসটাকে এমন ভাবে পড়াইছে যে মুখস্থ নয়,
মনে সরাসরি আমাদের ব্রেনে। এখন যখন আমার ওই অবস্থাটা সিচুয়েশনটা তৈরি হবে তখন আমার ব্রেন অটোমেটিক্যালি সার্চ করে নিয়ে আসবে যে হ্যাঁ আমি এই জিনিসটা ওই জায়গা থেকে পড়ছিলাম, তো এই জিনিসটা এরকম না এরকম। আমার কাছে যদি একটা ল বিষয় কোনো একটা বিষয় জানতে চাও যে কোন একটা ল, এই ল বিশেষত্ব বা এই ল দ্বারা কি করা হয় বা এই ল আর আন্ডারে কোন কোন সেকশন আছে বা কি কি, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। কিন্তু এই এই এডুকেশনাল সিস্টেমের ভিতরে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা ছিল, যেখানে আমার লাইফে আমি ওই জিনিসটাকে কোন সময় পড়েছি এবং ওইটা আমার কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত। আমরা আজও পর্যন্ত এই যে আমরা ছোটবেলায় এখনো আমরা বলি যে সাইন কস ট্যান কট সেক কোসেক এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, আসলে আমাদের লাইফে তো কাজে লাগবে না। এখন ত্রিকোণমিতি আমাদের এই মুহূর্তে এসে আমাদের কিছু কিছু বিষয় আমরা জানি যে ত্রিকোণমিতি আসলে আমাদের কোন কোন কাজে লাগে বা আমরা সাধারণত টুকিটাকি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু আজও পর্যন্ত আমাদের ওই যে বীজগণিতের সূত্র a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a কিউ মাইনাস b কিউব a কিউ প্লাস b কিউ এই সূত্র অনুসিদ্ধান্ত, আমরা আজও পর্যন্ত কি আমাদের লাইফে কোনো জায়গায় ওইটার ব্যবহার পাইছি? তো বিষয় হচ্ছে এরকম, আমরা শুধু একটা জিনিসকে পড়েই যাচ্ছি, আমাদের বইয়ে দেওয়া হয়েছে, আমরা জাস্ট ওইটাকে বারবার ঘষতেই আছি, কিন্তু ওইটার সঠিক ব্যবহার আজও যে কোন জায়গায় হবে আমাদের না স্যারেরা জানে, না স্যারেরা আমাদের শিখাইছে, আর আমরা জানি না। যেহেতু আমরা যার কাছ থেকে শিখবো সেই যদি আমার না শিখাতে পারে, না জানাতে পারে, সেহেতু তো আমার ওর কোনো মূল্য নেই। কিন্তু ওর জন্য আমার স্কুলে যে সব থেকে বেশি মার খাইছি আমরা, সে তো অবশ্যই। তো এই হচ্ছে বাবা ক্লাস 6 এ একটা কথা মনে করাই দিলেন। ক্লাস 6 এ যখন আমি 5 এ পিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই, আমি তখন ছিলাম হচ্ছে আপনার নাটোরে। নাটোর না বনপাড়া নামে একটা জায়গা আছে, অনেকে চিনে থাকবেন হয়তোবা। তো ওইখানে হচ্ছে আপনার রেসার পাটোয়ারি কোয়ালিটি এডুকেশন ইনস্টিটিউট তখন নতুন খুলছিল আপনার 15 সালে নতুন খুলছে। তো হচ্ছে আপনার 15 যখন খুলছে তখন ওই স্কুলে আমি ভর্তি হই। তো ওইখানে হচ্ছে গণিত তখন আমি বলতে দ্বিধা না, আমি যখন ক্লাস 6 এ পড়ি আমি কিন্তু আগে থেকে গণিত অনেকটা কাঁচা, রিসেন্ট পর্যন্ত টুকটাক পারি, অতটা ভালো পারি না। তো গণিত অনেক কাঁচা। তো গণিত ক্লাস যখন আসতো তো আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ম্যাথে ফেল করি, সেকেন্ড সেমিস্টারে ম্যাথে ফেল করি, কিন্তু হয়তো ঈশ্বরের কৃপা ছিল বা আমার নিজেরও চেষ্টা ছিল, একটা জেদ চলে আসছিল। 2বার আমি লাইফে কোনো ফেল করিনি বা কোনো ক্লাসে থাকিনি, একটা জেদ চলে আসে যে আমি উত্তীর্ণ হব, ভালো রেজাল্ট নিয়ে আমি উত্তীর্ণ হব, ক্লাস 7 উঠবো। তো হচ্ছে ক্লাস 6 এ আমার এখনো মনে আছে যতীন স্যার নামে এক স্যার ছিলেন। তো ওনার ক্লাস হচ্ছে গণিত ক্লাস নিতেন উনি, হচ্ছে 2বার 3 থেকে 4 অধ্যায়ের অঙ্ক। তো হচ্ছে আপনার এই বীজগণিতের ভেতরে সূত্র দিয়ে অঙ্ক করতে বলছে। এখন অঙ্ক করতে যখন বলছে আমি তো কিছু পারি না, আমার ওই বিষয়ে কোনো ধারণা নেই, আর আগেও বলছি গণিত আমি কাঁচা। তো গণিত ভুল গেলে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার পরে মানে ফাইনাল পরীক্ষা হবে তার কিছুদিন আগে, তো হচ্ছে টেস্ট টাইপের পরীক্ষা। তো হচ্ছে তখন আমাদের করছে কি, স্যারের কাছে জোড়া বেদ ছিল। জোড়া বেদ দিয়ে এখন তো ছেলে পেলে মার কি জিনিস বা পিটানি কি জিনিস এটা কিছু বোঝেও না, জানেও না। আর বর্তমানে একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত দেওয়া মানে গুরুতর অপরাধ হয়ে গেছে। এই তো আমাদের পাশে একটা স্কুল আছে, আমি নাম বলতে দ্বিধা নেই, আমি বলতেই পারি, অস্বাভাবিক কোনো কিছু না। স্কুলের নাম মানিকপল স্কুল, আমাদের কেশবপুরের আলতাপুরে। তো ওখানে একজন হেড স্যার ছিলেন, নাম সম্ভবত রফিকুল স্যার। আচ্ছা যাই হোক, তো হেড স্যারের নাম রফিকুল স্যার সম্ভবত। তো ওই রফিকুল স্যার ছেলেটা খুব বেয়াদবি করছে, এত লেভেলের বেয়াদবি করেছে যে স্যার আর সহ্য করতে পারেনি, স্যার ওই ছেলেটাকে মেরেছে, সম্ভবত একটু বেশিই মেরেছে হয়তো। তো কান্তি কান্তি যে বাড়িতে লোকজন ডেকে নিয়েছে এবং সে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, স্যার কিন্তু সে হেড স্যার তাই তারে মারবেই এবং এমন একটা পর্যায়ে যে তার চাকরি চলে যাবে। সে স্যার মাথা নত হয়ে তাদের কাছে আদর করে ক্ষমা পর্যন্ত চাপিয়েছে এমন একটা পর্যায়ে। সেখান থেকে স্যার বলে যে জীবনে আজকের পরের থেকে ছেড়ে দিলাম, আর কোনোদিন কারোরে মারবো না, আমার চাকরি আমার সম্মান বজায় থাকবে। স্যার কিন্তু মান সম্মান চলে গেছে, কারণ যে ছাত্র ছাত্রীরা ঠিকঠাক মতন প্রথম কথা পড়ে না, বেয়াদবি করে, অসহ্য যত রকম কাজ বাজ আছে তাই করবে, উপরে ওই সমস্ত ছেলে পেলের মা বাবারা আবার স্যারেরা মারার জন্য আসবে, তোমার ছেলে এমনি অসভ্য,
সে একটা বেয়াদবি করেছে কিংবা খারাপ কাজ করেছে, স্যার তারে শাসন করতেই পারে অবশ্যই। হ্যাঁ, স্যারের এটা কর্তব্য এবং দায়িত্ব। দুদিন পরে আপনার ছেলে খারাপ হলে আপনি এসে কবেন অমুক স্যার কি পুরা ডিম পড়াইছে। তো স্যারের জায়গা থেকে ঠিক ছিল, কিন্তু আসলে আমরাই বুঝিনি, তাকে অপমান করেছি। তো আমি কেজি স্কুলে পড়তাম, তো আমার এক ম্যাডাম ছিল, স্যার ছিল, স্যার এখনো আছে, স্যারের সাথে টুকটাক দেখা টাকাও হয়। তো ম্যাডামের নাম ছিল দুর্গা ম্যাডাম। আমাদের কেজি স্কুলের নাম হচ্ছে সবুজ শিক্ষা নিকেতন, মঙ্গলকোট, কেশবপুর, যশোর। তো আমি কেজি স্কুলে পড়ছি, তো ম্যাডাম ছিল দুর্গা ম্যাডাম, সে আসলে দুর্গা ম্যাডাম। তা ওই সময়টাতে ম্যাডামের চোখের দিকে তাকায় কোনোদিন কথা বলতে পারিনি। ম্যাডাম যদি আসতো তা মাথা নিচে করে দু আসা দুধ দিয়ে চলতাম ম্যাডামের। আর পড়া না হলেই রাগ হয়ে যাবে, মুখ টুক পরিষ্কার মানুষ, তা মুখ টুক লাল হয়ে যাবে, চোখ টুক লাল হয়ে যাবে। আর মা যদি ঠাকুরের সে শুরু একবার করিছে, আমার মনে পড়ে না কোনোদিন 6টার নিচে বাড়ি খাইছি। আর যে মারলে যে টাইম দেবে, যে একটা মারলাম আবার তুলি টুলি রই আবার একটা মারলাম, টাইম নেই। মনে করো যে একবার যদি স্টার্ট হয় তা এরকম। তা তবে ম্যাডামের বিশাল ভালো লাগতো, ম্যাডাম যত্ন করতো খুব, কিন্তু মার ঠিকই মন খুলে দিত। আর সত্যি কথা বলতে ওই সময় বেয়াদবির টপে ছিলাম আমরাই, বেশ কয়েকটা আমরা 4-5 জন বন্ধু ছিলাম। দুনিয়ায় যত আকাশ আছে, যে ওই মাত্র অঞ্চলের ভিতরে যদি কোনো জায়গায় কোনো একটা আকাশ যায়, প্রথমে আমাদের ওই 4-5 জনের নাম আসবে, যে নিঃসন্দেহে ঈদের কেউ না কেউ করেছে। তো এরকম ছিল। তো এখনো স্যারের সাথে দেখা হয়। ম্যাডাম পরিবর্তন বদলেই গেছেন। ম্যাডাম ও কেশবপুরে একটা স্কুলে আছেন, আলামিন স্কুলে আছেন। তো ম্যাডাম বিয়ে করেননি, তবে ম্যাডামের সাথে এখনো দেখা হলে ম্যাডাম ভালো মন্দ জিজ্ঞাসা করি, এবং ম্যাডাম এখনো পর্যন্ত খুব আন্তরিকতার সাথেই কথা বলে। কি বলবো, অতজন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, অনেকেই আছে, তাদের সাথে টক করতে ওদের পর্যায়ে যাওয়া আসলে অনেক চাপের বিষয়। তো সেই ক্ষেত্রে সেখানে যখন আপনার ভালো রেজাল্ট করলাম, সেখানে হচ্ছে শারমিন ম্যাডাম নামে এক ম্যাডাম আছেন। তো সেই ম্যাডামের নজরে আসলাম। যখন নজরে আসলাম সেই ম্যাডামের কাছে, সেই ম্যাডাম বললো প্রাইভেট পড়তে, সেই ম্যাডামের কাছে প্রাইভেট পড়লাম। এরপর আস্তে আস্তে সেই ম্যাডামের কাছে যখন প্রাইভেট পড়লাম, তো সেই ম্যাডামের আমার ব্যবহারগুলো খুব ভালো লাগতো। বিশেষ করে তিনি আমারে মানে নিজে স্বইচ্ছাই, আমি কখন স্কাউটিং এ যাওয়ার ইচ্ছা ছিল না আমার, তিনি স্বইচ্ছা আমাকে স্কাউটিং এ যোগদান করাই দিছে। ইভেন অন্যান্য স্যার ম্যাডামদের সাথে তো আচ্ছা, এরপরে বলি যে আসলে আমাদের বয়সটা, এখনকার কথা বলবো না, এর থেকে ওই সময় স্কুল বয়সে, স্কুলে বা কলেজে ভর্তি মানে 9-10 এই বয়সটা, আর 9-10 সাধারণত ছেলে মেয়েরা বাড়ি থেকে বেরই হয় এবং বাইরে প্রাইভেট পড়ে, এবং সাধারণত বাইরেই যাওয়া লাগে আর কি বাড়ি থেকে। প্রথম পর্যায়ে স্কুলটা একটা লিমিটের ভিতরে থাকে, কিন্তু ওই সময়টা একটু ছেলে পেলে এগুলো একটু বড় হয়ে যায়, মিথ্যে কথাও বলা শেখে, এবং শয়তান বজ্জাত একটু ওই টাইমটাতে বেশি হয়। তো এই টাইমের ভিতরে সব থেকে খারাপ কাজ কি করেছে অনেস্টলি বলতে হবে? আমি চুরি করছি। চুরি? হ্যাঁ, আমি সব থেকে খারাপ কাজ বলতে আমি চুরি করছি বাবার পকেট থেকে 1000 টাকা চুরি করছিলাম। আচ্ছা, বাইরে কোনো অকারেন্স কোনো কিছু? বাইরে অকারেন্স বলতে এমনি বন্ধু-বান্ধবরা মিলে অনেক মানুষের ঘেরে গেছি, বলতে খেতে গেছি, শশা চুরি করছি রাত প্রায় আপনার 8:30টার দিকে। আমার এখনো মনে আছে, বন্ধু-বান্ধবরা মিলে আপনার কেশবপুরের ওইখানে মুরগ্রামের ওইদিকে এক জায়গায় আছে কলা চুরি করতে গেছিলাম রাত 8টার সময়, কলা বাগানে চুরি করতে গেছিলাম। তারপরে আপনার অনেক কিছু, মানে খেজুরের রসটা রাত 3টার সময়, শীতকালে যখন 9-এ পড়ি তখন সায়েন্স নিছিলাম, তো এখন ওই আপনার শীতকালে স্যারের কাছে পড়তাম ভোর 6টার দিকে। আমরা বাড়ি বলতাম কি 4:30টার দিকে বেরোতে হয়, 5টার সময় পড়া, 4টার দিকে বেরোতাম। কারণ 4টার দিকে শীতকালে ওই টাইমে, হ্যাঁ শীতকালে ওই টাইমে সাইকেল নিয়ে বেরোইছি। এমনও হয়েছে 2-1 দিন কুকুর তারা করছে, আমরা সাইকেল চালিয়েছি, পা দেখা যাবে না এত জোরে। এমন করে ওই রাত্রে গেছি প্রায় মুরগ্রাম, কেশবপুর থেকে মুরগ্রাম ডাকতে গেছি ফ্রেন্ডদের। সেখান থেকে আসার পথে করছি কি, আপনার খেজুর গাছে দেখি খেজুরের রস, সুন্দর করে পারছি, ভাটা পারছি, পেরে খেয়েছি। খাওয়ার পর এখন মাথায় খুব বুদ্ধি চাপলো যে ফাট আর ফাঁকা রাখা যাবে না, কি করতে হবে, 3 জন বন্ধু 3টা ভাড়ে প্রস্তাব করছি, করে সুন্দর করে গাছের ঝুলা রেখেছি, আমরা আমার গাছে চলে গেছি। তো এরকম অনেক, তারপরে গ্রামের ভিতরেও
দাদা কাকা যারা আছে আচ্ছা এবার বলি কত খারাপ কাজ গেল, কুকর্ম কি করেছো এই টাইমে? কুকর্ম বলতে কুকর্ম বলতে মানে কোন বিষয়ের কথা বলতেছ? মানে একদম তোমার মানে ইমাজিনেশনের বাইরে খারাপ কাজ, যেটা আসলে কাউকে সাধারণত বলা যাবে না। কুকর্ম বলতে আমার জায়গা থেকে বলি, কুকর্ম বলতে আমরা এমন করেছি যে লোকের জিনিসপত্র নষ্ট করে দিছি। একদিন কি হয়েছে, সাইকেলে যাচ্ছি, পিছন থেকে সাইকেল রাস্তার উপর দিয়ে লোকটা হেঁটতেছে, আমি পিছন থেকে জাস্ট সাইকেলের বেলটা দিছি, ও পিছন দিকে ফিরেই গালাগালি দিছে। আমি বেল দিছি, তাহলে সে সরে যাবে, সরে না যায় এসে পিছন দিকে ফিরে আমার তাকায়, আমার দেখেই গালাগালি দিছে। এবার একদিন করেছি কি, তো এলো কিছু কলা গাছ টাছ লাগাইছে, আর হচ্ছে তোমার ওই সময় কোন সময় সম্ভবত এই দুর্গা পুজোর আগে আগে, তো দুর্গা পুজোর আগে আগে লোকটা লেবু গাছ ছিল, বাতাবি লেবু। এখন মানে ওই লোক গালাগালি দিয়েছে, হঠাৎ করে কি খেয়াল হয়েছে তা জানি না, বাইরে রয়েছি কোন একটা কারণবশত, কি কারণে আমার সঠিক খেয়াল নেই, রাগ হয়ে গেছে, ওই গালাগালি দিল, যাই করেছি কি ওর গাছই কেটে দিয়েছি। হ্যাঁ, তো এটা কিন্তু তার ক্ষতি করলাম। তো এরকম আরো করেছি, এরকম আরো করেছি। তা হচ্ছে যে একদিন খাবার খাতে হবে, কি করতে হবে, এটা মূল গ্রামে করলাম। এখন মূল গ্রামের লোক যদি ভিডিও দেখে তাহলে এই ধরতে পারে, অবশ্য অনেক বছর আগে করেছি, 12-13 সালের কথা। তখন মূল গ্রামে একেবারে বাজারে ঢুকে যে বটল প্রথম যে মন্দির সামনে ওই জায়গায় ছোট ছোট দুটো কাঠের দোকান ছিল, আর সামনে দোকান ছিল। এখন ওই দোকানের বাইরে লাইট জ্বালানো ছিল, তাই এনার্জি বাল্ব চুরি করে নিয়ে আসলাম দুটো। তা ওই সময় এনার্জি বাল্বের দাম 350 টাকার উপরে ছিল, সুপার স্টারের এনার্জি বাল্ব তোমার 18 ওয়াটের সম্ভবত ছিল, তাই দুটো চুরি করে নিয়ে আসলাম। তো এই করেছি, আর এমনি ওই চুরি আমি এটা সেটা খাওয়া না। কুকর্ম বলতে জায়গাটার নাম বলা যাবে না, কারণ বললে সমস্যা ছিল। তো করছি ফ্রেন্ড সার্কেলরা মিলে, ওই যে বললাম পড়তে পড়তাম কি এক একদিন তো স্যার এক এক সময় পড়াতো, তা আমরা বাড়িতে বলতাম ওই সময় পড়ায়। তা হয়েছে কি, আমরা সকালবেলায় 4:30-5টার দিকে বেরোতাম। তা আমাদের আমরা যেখানে থাকি ওইখানে হচ্ছে আপনার একটা ওইখানে কাঠের দোকানের মতন একটা ছিল, টং দোকান, যেগুলো বলে 4 বা 6 দোকান। তা এখন হয়েছে কি, ফ্রেন্ড সার্কেল মিলে ওই দোকান করছি ফাঁকা করে, ওর ভিতরে থেকে যে আপনার 7 আপ চুরি করছি, আইসক্রিম চুরি করছি, তারপর আপনার চকলেট চুরি করছি, বেশ কিছু খাবারের জিনিস চুরি করছি। এছাড়া আপনার অনেক আরেক দোকান আছে, সেই দোকানের থেকে আমরা সকালবেলা পড়তে যাই, তো আমরা শয়তানি করে করছি কি, যে দেখি দোকান খোলা আছে কিনা, দেখি একটা দোকানে কোন তালা মারেনি, হয়তো বা ভুলবশত তালা মারতে ভুলে গেছে। তার ভেতরে আপনার বাইরে মানে বক্সের মতো আছে, বাইরে আছে 5টা বয়ম, 5টা কৌটা, 5 কৌটা হচ্ছে আপনার 2 কৌটা সেন্টার ফ্রুট, আর 1 কৌটা ললিপপ, আর 2 কৌটা চকলেট। ওই সব আমরা নিয়ে চলে আসছি, একটাও রাখিনি। তারপরে হচ্ছে কি এনার্জি লাইট, আপনার যেগুলো কারেন্ট চলে গেলে পুরো দোকান ডাকাতি হয়ে গেছে, কারেন্ট চলে গেলে লাইট চলে, এক দোকান থেকে না তো বিভিন্ন দোকান থেকে ওইরকম 4-5টা লাইট চুরি করছি, করে সেই লাইট আমরা ভাঙারির দোকানে যে বেঁচে দিছি, কারণ ওই লাইট তো রাখা যাবে না। এছাড়াও আরেক দোকানে যে বসতাম, জায়গার নাম বলা যাবে না, বসতাম, সেখানে যে ফ্রেন্ডরা আড্ডা দিতাম, সেইখান থেকে আর কি হচ্ছে আপনার ওই 7 আপ 2 লিটার 1 লিটার 7 আপ সুন্দর মতন ব্যাগের মধ্যে ভরে, তারপরে চানাচুর, তারপরে খাবার দাবার যা ছিল সুন্দর করে ব্যাগের ভিতরে ভরে। তবে আমি বলবো যে ভিডিওটা যারা দেখতেছো তারা অবশ্যই এই ধরনের কাজ করবা না, এগুলো আসলে ঠিক না। কারণ আমরা ওই সময়তে করেছি, একভাবে করেছি, তখন আসলে লোকজন ওইরকম ছিল না, তখন বিশ্বাসই করতো। আর এখনকার যে দিনকাল, তো এগুলো করলে প্রথম কথা সম্মানহানি, এবং সেটা এমন পর্যায়ে যাবে যেটা দ্বিতীয়বার আর ওই এরিয়া দিয়ে, রাস্তা তো দূরের কথা, ওই এরিয়া দিয়ে এরিয়াতে উঠতেও লজ্জা, মানে নিজের কাছে খারাপ লাগবে, আমি এই কাজটা কেন করিলাম, আমার তো এই ছিল না কিছু। দেখেন আমরা এক পর্যায়ে করছি হয়তো বা, কারণ আমরা যখন ক্লাস 4, 5, 6 এ পড়ছি, 7 এ পড়ছি, তখন কিন্তু আমাদের মেন্টালিটিও ওইরকম ছিল না। বাট আমরা যখন 9, 10 বা যখন কলেজে উঠলাম, তখন কিন্তু আমরা বুঝতে শিখছি যে আমাদের ওই কাজগুলো করা উচিত হয়নি।
কারণ একটা লোকের ক্ষতি করছি, অনেক কিছু ধ্বংস করছি, কাজগুলো আসলে করা উচিত হয়নি। তো আমাদের মতে এই কাজগুলো আপনারা যতটা পারেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো করা আসলে ঠিক না। এখন আমরা বলেছি আমাদের কথা শুনে তুমি যে ইনফ্লুয়েন্স হয়ে যে একটা কাজ করবা বা গল্প দিবা যে অমুক জায়গায় অমুকের ভিডিওতে দেখলাম ওরা এই ধরনের বলতিছে, ওরা এগুলো করিছে, চল আমরা আজকে করবো না, এগুলো করি না, এগুলো আসলে ঠিক নয়। তো আমাদের কারেন্ট চলে গেছে, আজকে এই পর্যন্তই। তো নেক্সট পার্ট কালকে আসবে। ধন্যবাদ। কাকু ভিডিও তো হচ্ছিল আর এখনো বেলা কিছু বলার ছিল, শালা কারেন্ট গেল চলি। আজকে একটু গার্ড দিবি কোন জায়গায়?